নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন লেখক শঙ্করসেন রায়ের লেখা একটি উপন্যাস ছোটনাগপুরের জঙ্গলে। আজকের তৃতীয় পর্ব। গভীর বন যেন আদিম অকর্ষিত অরণ্যের একটি দৃষ্টান্ত। শাল, পিয়াশাল, ধৌ প্রভৃতি বড় বড় গাছের মাঝখানকার সব ফাঁক ভরাট করে দিয়েছে ঘন লতা গুল্ম। ঘন সবুজের মাঝখানে নিবিড়তর সবুজের এমন ঠাস বুনানি আর কোথাও দেখিনি। এই জমাট বাঁধা সবুজের মধ্য দিয়ে হাতিদের চলাচলের পথটি যেন চূড়ান্ত দুর্গমতার সঙ্গে সংগ্রামের চিহ্ন। এর মধ্য দিয়ে এগিয়ে যেতে আমাদের ঘোড়া দুটিরও কষ্ট হয় রীতিমতো। মাঝে মাঝে মনে হয় যেন তারা মাঝপথেই থমকে দাঁড়াবে। পথের ধকল সইতে না পেরে হয়তো মুখ থুবড়ে পড়বে লতা ঝোপ বা ঘাস বনের মধ্যে। চলতে চলতে বা দুর্গমতাকে সইতে না পেরে এই থেমে যাওয়া মানেই হলো বনের মধ্যে বন্দী হয়ে থেকে বন্য পশুর খপ্পরে পড়া। কিন্তু আমাদের ঘোড়া দুটির কষ্ট সইবার ক্ষমতা ও দেহের শক্তি দুই অসাধারণ। ঘন বনে ছাওয়া এই অতি দুরারোহ পাহাড়কে তারা যেন তাদের পায়ে পায়ে জয় করে নেবে। এই দুরন্ত চড়াই বেয়ে যতই উঠতে থাকি ততই দুধারের বন ঘনীভূত হয়ে আমাদের দুদিক থেকে চেপে ধরতে থাকে। বড় বড় গাছের ডালপালা আমাদের মাথার উপরে চাদোয়ার মতো আবরণ সৃষ্টি করে। বন যত ঘন হয়ে ওঠে তার রং ততই যেন কালো হয়ে উঠতে থাকে। সামনে উত্তুঙ্গ পাহাড়ের চূড়া, তার ওপরকার বড় বড় গাছগুলো অদ্ভুত রকম বেটে দেখাচ্ছে। যতই উত্তুঙ্গ বা দুর্গম হোক, ঘোড়া দুটো অনায়াসে উঠে পড়ে পাহাড়ের শীর্ষে, তারপর নামতে শুরু করে উল্টো দিকের উতরাই পেয়ে। নামতে নামতে একটা সংকীর্ণ উপত্যকার মধ্যে ঢুকে পড়ি। এখানে পাহাড়ের স্তূপের আড়ালে খানিকটা পরিষ্কার জায়গায় আশ্রয় নিয়েছে 10-12 জন যাযাবর শ্রেণীর মানুষ। মাটির ওপরে অসংখ্য বাদরের চামড়া বিছিয়ে দিয়েছে তারা। চামড়াগুলো বোধহয় শুকিয়ে নিচ্ছে যাতে তাদের মধ্যে পচন না ধরে। কয়েকটি সদ্য মারা বাদরের মৃতদেহ পড়ে আছে। এরা হলো মাকড়িয়া। জোহান বললে, বাদর মারা এদের পেশা। এরা বাদরের মাংস খায়, বিক্রি করে বাদরের চামড়া। বাদর ধরা ও মারা যাদের পেশা, এমন আরেকটি সম্প্রদায়ের দেখা পেয়েছিলেন ভ্যালেন্টাইন বল। তাদের নাম বেহুর। বেহুরদের কথা অবশ্য শোনেনি জোহান। কোথায় থাকে তারা তা সে পারে না বলতে। বাঁশপানির বনাঞ্চল পেরিয়ে যেতেই বনের চেহারা কিছুটা পাল্টে যায়। বন আর তেমন বন্য বা ওয়াইল্ড নয়। বন বিভাগের কিছু ক্রিয়াকলাপ চোখে পড়ে এখানে ওখানে। বন্য বনভূমির পাশাপাশি বন বিভাগকৃত সেগুন ও ইউক্যালিপটাসের বাগান চোখে পড়ে। বৃক্ষরোপণ ছাড়া বৃক্ষ নিধনের তৎপরতাও দেখা যায়। পানপোষের কাছে একটি বড় করাত কল আছে। বন বিভাগের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিতভাবে গাছ কাটা চললেও তা মনকে পীড়িত করে। দরজা, জানালা, কড়িবর্গা, আসবাবপত্র প্রভৃতির জন্য গাছ না কেটে উপায় নেই। কিন্তু তবু মনে হয় প্রকৃতির কাছে যেন ঘোরতর অপরাধ করছি। বন বিভাগের নিয়ন্ত্রণ আপাতদৃষ্টিতে যত কঠোর হোক, জায়গায় জায়গায় নির্দিষ্ট মাত্রাকে ছাপিয়ে যায় বৃক্ষ সংহার পর্ব। পানপোষ থেকে কিছু দূরে এক জায়গায় এমনই বৃক্ষশূন্য বন দেখলাম। জায়গাটি মানচিত্রে বন বলে চিহ্নিত হলেও নির্বিচার গাছ কাটার দরুন তা একটি মরুক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে যখন পৌঁছলাম তখন বেলা দুপুর। পিপাসার্ত ঘোড়াটির জন্য জল খুঁজতে গিয়ে দেখি যে গাছপালার সঙ্গে সঙ্গে জলও ওখান থেকে উবে গিয়েছে। মাটির তলায় জলের স্তরও হয়েছে নিশ্চিহ্ন। চারদিকে তাকিয়ে রৌদ্রদগ্ধ বৃক্ষশূন্য রিক্ততার ভয়াবহ রূপ প্রত্যক্ষ করি। নির্মম ধোঁয়াটে আকাশে সূর্য যেন অগ্নিকুণ্ড। তারই ধুধু আগুনের ঢেউ ইথারের স্তর ভেদ করে এখানকার গাছপালার শিরা উপশিরা থেকে
সব রস শুষে নিচ্ছে, শোষণ করছে মাটির মধ্যে প্রচ্ছন্ন সব রস। দিক দিগন্ত ঝলসে পুড়ে অনাবৃত করছে এক ভয়াবহ নিদারুণ শুষ্কতা। মাটি থেকে সব জলীয় বাষ্প ধোয়া হয়ে বেরিয়ে যাচ্ছে। রোদে ফুটিফাটা প্রান্তরের ওপরে কম্পমান তাপ তরঙ্গ, তাপজনিত একটা অস্পষ্ট কুয়াশা রৌদ্রদগ্ধ রিক্ততার বক্ষ ভেদ করে পরিস্ফুট হয়ে উঠেছে। ওপরের দিকে তাকিয়ে দেখি তাম্রাভ কটা আকাশ, একেবারে শূন্য, সেখানে একটা চিলও উঠছে না। এই নিদারুণ শুষ্কতার মধ্যে এক ফোঁটা জলও পাওয়া যাবে বলে মনে হলো না। কোথাও কোনো কুয়ো বা নলকূপ নেই। দু একটি পরিত্যক্ত গ্রামের ধ্বংসাবশেষ চোখে পড়ল। জলের অভাবের জন্য এই সব গ্রাম পরিত্যক্ত হয়েছে বলে আন্দাজ করি। জলের আশা যখন প্রায় ছেড়ে দিতে যাচ্ছি, তখন হঠাৎ একটি ঢিবির তলায় একটি জলের কুণ্ড আবিষ্কার করলাম। কুণ্ডের মধ্যে জল আছে, টলটল করছে স্বচ্ছ নির্মল জল। হয়তো তার মধ্যে প্রচ্ছন্ন ফোয়ারা দিয়ে ভূগর্ভের জলের স্তর থেকে বেরিয়ে আসছে এবং চারপাশের নির্জলা শুষ্কতার মাঝখানে সৃষ্টি করেছে এই জলের ধারা। এত জল, কিন্তু জলের ধারে কাছেও কেউই নেই। স্থানীয় লোকেরা হয়তো খবরই রাখে না এই জলের আধারের। পশু পাখিরাও কি পায়নি এই জলের হদিশ? ব্যাপারটা বিস্ময়কর বলে মনে হয়। তার বুদ্ধিগ্রাহ্য কোনো ব্যাখ্যা খুঁজে না পেলেও তা নিয়ে মাথা ঘামাইনে আমি ও জোহান, কারণ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে আমাদের দুজনেরই। আমাদের মতো আমাদের ঘোড়া দুটিও খুবই তৃষ্ণার্ত, হয়তো আমাদের চেয়ে বেশি তাদের তৃষ্ণা। কিন্তু তারা জলের ধারে যেতে চাইল না। লাগাম ধরে অনেক টানাটানি করলাম জোহান ও আমি, কিন্তু জলের দিকে এক পাও নড়ল না। ব্যস্ত হয়ে উঠল জলের বিপরীত দিকে যাবার জন্য। আমরা লাগাম ছেড়ে দিলে হয়তো ছুটে পালাতো এই জল থেকে অনেক দূরে। ঘোড়া দুটির কি জলাতঙ্ক হয়েছে? জোহান অবাক হয়ে বললে, তেষ্টা পেলেও জল দেখে এমন ভয় পাচ্ছে কেন? আমার মনে হচ্ছে জলটা বিষাক্ত, আমি বললাম। ওই জন্যেই হয়তো এই জলের ধারে কাছেও ঘেঁষতে চাইছে না ঘোড়া দুটি। জল যে বিষাক্ত তা ওরা বুঝল কি করে? জোহানের চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠল। জল দেখেই হয়তো বুঝতে পেরেছে, কিংবা হয়তো বাতাসে কোনো গন্ধ পেয়েছে। এ ব্যাপারে পশু পাখিদের সহজাত অন্তর্দৃষ্টি আছে। চলো জলটাকে পরীক্ষা করে দেখি বলে ঘোড়া থেকে নেমে পড়ি আমি। আমার দেখা দেখি জোহানও নামে। তারপর দুজনে মিলে জলের ধারে গিয়ে দাঁড়াই। জলের ধারে গিয়ে আমরা দাঁড়াতেই আমাদের গা গুলিয়ে ওঠে। একটা উগ্র কটুগন্ধ জলের মধ্য থেকে বেরিয়ে আসছে। হয়তো জলের মধ্যে কিছু ধাতু ও গন্ধকের সমাহরণ ঘটেছে। এ জল পানের যোগ্য নয়। মুখে দেওয়া মাত্র হয়তো বিষক্রিয়া ঘটবে। জল আছে, কিন্তু আমাদের তৃষ্ণা মেটাবার মতো জল কোথাও নেই। তবে কি বুকজোড়া তৃষ্ণা নিয়ে আমাদের বাহন ঘোড়া দুটি সহ মারা পড়ব আমরা? আতঙ্কে শিউরে ওঠে আমার বুকের ভেতরটা। জোহানের মুখের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, যত তাড়াতাড়ি সম্ভব এ অঞ্চল থেকে পালিয়ে যাই, চলো। জল কোথায় আছে সে খবর নিয়ে সেদিকেই যাই। না না, স্থির গম্ভীর গলায় জোহান বললে, যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তা দিয়ে যেতে হবে। হাতিদের আসা যাওয়ার পথের ধারে কোথাও না কোথাও জল পাওয়া যাবেই। জল পাওয়া গেল ঘণ্টা আড়াই বাদে শিমডেগার মালভূমির নিচে। পানপোষ থেকে কত দূরে এসেছি বুঝতে পারছি না, বোঝার ক্ষমতাও ছিল না। দুঃসহ পিপাসা ও শ্রান্তির দরুন মনে হচ্ছিল যেন অন্তবিহীন পথ পেরিয়ে এসেছি। পাহাড়ের নিচে পাথর ফুঁড়ে বেরিয়ে আসছে জলের ধারা। নিবিড় বনের মধ্য দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে পাথরের ওপর দিয়ে। জল দেখা মাত্র ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে পড়ি। খ্যাপার মতো ছুটে যাই ওই ঝর্ণার ধারে। তৃষ্ণার্ত বনের পশুর মতোই ঝুঁকে পড়ি জলের ওপরে। নির্জলা শুকনো মরুভূমির পিপাসা আমার কণ্ঠে। গালের দু কষ বেয়ে ফেনা বেরিয়ে আসছে। জলের মধ্যে মুখ ডুবিয়ে জল শুষে নিতে থাকি বনের পশুদের ভঙ্গিতে।
এক নিঃশ্বাসে বেশ কিছুটা জল টেনে নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করি এবং মুখ তুলে তাকাই আমার চারপাশে। আমার পাশেই আমার ঘোড়াটি জল খাচ্ছে। অদূরে জোহান ও তার ঘোড়াটিও জলে মুখ ডুবিয়েছে। একজোড়া নীলগাই, চিতল হরিণ ও বুনো দাঁতালো শুয়োরকেও দেখলাম নিঃশব্দে জল খেতে। হঠাৎ একটি চিতাবাঘও যোগ দিল আমাদের সঙ্গে। তৃষ্ণার নিবারণে হিংস্র ও অহিংস্র প্রাণীদের এমনই অহিংস সহাবস্থান মনকে মুগ্ধ করে। জলের তেষ্টা এতক্ষণ আমাদের ক্ষুধার জ্বালাকে চাপা দিয়ে রেখেছিল। তেষ্টা মিটতেই সে তার ন্যায়সঙ্গত দাবি নিয়ে মোচড় দিয়ে ওঠে পেটের মধ্যে। পেটের মধ্যে নিঃশব্দে সে আর্তনাদ করে চলে, আমার দাবি মানতে হবে। কিন্তু তার দাবি মেটাবার মতো রসদ এখানে কোথায়? একটানা নিবিড় অরণ্যের মধ্যে কোনো গ্রাম চোখে পড়ছে না, কোনো চাষবাসের প্রয়াসও দেখতে পাচ্ছি না। বনের মধ্যে মানুষের খাদ্য ফলমূল আছে কিনা জানি না। জোহান বললে, হাতির যাতায়াতের পথে বনের মানুষরা কিছু চাষবাস করে। হাতির পায়ে পায়ে পাথুরে মাটি বেশ নরম হয়ে ওঠে। তার সঙ্গে হাতির নাদ মিশে মাটিকে বেশ উর্বর করে তোলে। ভালো করে নজর রেখে চলুন, দেখতে পাবেন। ভালো করে নজর রাখার ক্ষমতা আমার ছিল না, কিন্তু দেখা পেয়ে যাই কয়েকজন হোমের। লতাপাতা দিয়ে তৈরি ঝুপড়ির সামনে বড় মাটির হাঁড়িতে কি যেন রান্না করছে। ওদের দেখা মাত্র যে আনন্দ পেলাম, আমেরিকা আবিষ্কারে কলম্বাসও হয়তো ততটা আনন্দ অনুভব করেননি। ওদের মেটে হাঁড়িতে যা সেদ্ধ হচ্ছে তার ভাগ আমরা কি পেতে পারি না? পকেটে আমাদের টাকার অভাব নেই, বিনিময়ে ওদের এই খাদ্যের কিছুটা আমাদের দিতে নিশ্চয়ই আপত্তি করবে না। জোহানের মাধ্যমে আলাপ করি ওদের সঙ্গে। পয়সা দিয়ে আমি ওদের আতিথেয়তা কিনতে চাই জেনে ক্ষেপে ওঠে ওরা। ওদের মধ্যে বয়সে যে অপেক্ষাকৃত বড়, সে আমার মুখের ওপরে অগ্নিদৃষ্টি হেনে বললে, খেতে হয় এমনি খাও, পয়সা দিয়ে আমাদের খাবার কেনার কথা মুখেও আনবে না। ওদের সঙ্গে বসে পেট ভরে খেলাম আমরা কন্দ ও মেটে আলু সেদ্ধ। কন্দ হলো এক ধরনের ঘাসের দানা, তা সেদ্ধ করলে অনেকটা ভাতের মতো দেখায়। জোহানকে প্রশ্ন করে জানি যে এখানে পাহাড়ের গায়ে ধান হয় না, ধানের বদলে কন্দুর চাষ করে এখানকার লোকেরা। কন্দুর দানা সেদ্ধকে এরা ভাত বলেই জানে এবং আমাকে আরও খাবার জন্য পিড়াপিড়ি করতে গিয়ে বলে, আরও দুটি ভাত নাও। মেটে আলু সেদ্ধ দিয়ে কন্দুর ভাত, এছাড়া আর কিছু খাও না তোমরা? না, আমরা এই খাই। বিনা নুনে এগুলো খেতে তোমাদের কষ্ট হয় না? একটুও না। আমরা তো আর বিলাতের মানুষ বা জানোয়ার নই যে নুন বিনা খাবার রুচবে না আমাদের মুখে। বিলেতের মানুষ তো আমরাও নই। ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বললাম আমি, বিলাতের মানুষ না হও তো তোমরা জানোয়ার। পেটের কৃমি সারাবার জন্য জানোয়ারেরাই পাহাড়ের নুন চাটে। আহ, কী সব যাতা বলছো তোমরা? ধমক দিয়ে উঠল জোহান। জানো উনি কে? চুপ করো জোহান। আমি মৃদু ধমক দিলাম জোহানের উদ্দেশ্যে। আমি কে তা ওদের বলে লাভ কি? তারপর আমি মেয়েদের দিকে তাকিয়ে বললাম, এই জঙ্গলের মধ্যে হাতিদের যাতায়াতের পথের ধারে থাকতে তোমাদের ভয় করে না? ভয় কিসের? মেয়েদের মধ্যে একজন বললে, ওরা তো আমাদের কোনো ক্ষতি করে না। তোমরা বেছে বেছে হাতিদের চলাচলের পথের ওপর ঝুপড়ি বানিয়েছো কেন? চলতে চলতে যদি মারিয়ে দেয়? তা দেয়। কতবার আমাদের ঝুপড়ি ওরা ভেঙে দিয়েছে তার ইয়ত্তা নেই, তবু আমরা ওদের কাছাকাছি থাকি। কেন? ওদের পায়ে পায়ে মাটি নরম হয়, তাতে কন্দ ও মেটে আলুর ভালো ফলন হয়। তোমাদের সঙ্গে তো কোনো পুরুষ মানুষ নেই, পুরুষদের বাদ দিয়ে একা একা থাকতে তোমাদের ভয় করে না? একটুও না। ওরা কাছে থাকলেই আমাদের ভয়। কেন? ওদের ছেড়ে আমরা পালিয়ে এসেছি কি না? ওরা তোমাদের পিছু নেয়নি? না, হাতিদের বড় ভয় পায় ওরা। আরেকটা কথা, একজোড়া মেয়ে ও পুরুষকে পিঠে নিয়ে একটা হাতিকে এ পথ দিয়ে যেতে দেখেছো তোমরা? এই প্রশ্নের জবাব না দিয়ে পরস্পর পরস্পরের মুখের দিকে চাওয়াচাওয়ি করে। ওদের মুখের ভাবে বুঝতে পারি আমার এই প্রশ্নের জবাব ওরা দিতে চায় না। কি হলো, চুপ করে রইলে কেন? আমি বললাম, বলো, ওদের তোমরা দেখেছো কি না?
মেয়েদের মধ্যে যে মেয়েটি এতক্ষণ আমার প্রশ্নের জবাব দিচ্ছিল তার নাম আশাই কুই। সেই বললে, তোমরা ওদের কোনো ক্ষতি করবে না তো? ওদের ধরে ফেলে পুড়িয়ে মারবার মতলবে ওদের পিছু নাওনি তো? না না, ওদের যারা পুড়িয়ে মারবে ঠিক করেছে, তাদের হাত থেকে ওদের দুজনকে বাঁচাতে চাই, তাই যাচ্ছি এই বনের মধ্য দিয়ে। ঠিকই যাচ্ছ, এই পথ দিয়েই হাতিটা গিয়েছে ওদের দুজনকে পিঠে করে। হাতি মানে মাদি হাতি, নাম তার ঝিমলি। ওদের দুজনের যান বাঁচাবার জন্য ঝিমলি ওদের দুজনকে নিয়ে দুনিয়ার একেবারে শেষ অবধি যাবে বলে মনে হয়। দুনিয়ার শেষ অবধি নয়, জোহান বললে, এই পথের শেষ পর্যন্ত যাবে নিশ্চয়ই। এই পথের শেষ আমি দেখিনি, বোধহয় সুরগুজা জেলার কোনো একটি জায়গায় গিয়ে শেষ হয়েছে। ওই পথ অনুসরণ করে আমরা দুজনে গভীর থেকে গভীরতর বনের মধ্যে ঢুকে পড়ি। বন যত গভীর হয় তার গাছপালার নিবিড় সবুজ রং বদলে কালো হয়ে যেতে থাকে ক্রমশ। যেসব গাছপালা এই দুর্গম বনক্ষেত্রটিকে রচনা করেছে তারা হলো খুব বড় আকারের শাল, পিয়াশাল, আসান, ধৌ, জাম, লুকুজাম, কেদ, আমলকি, হরিতকি প্রভৃতি গাছ। জায়গায় জায়গায় বড় গাছগুলো অদৃশ্য হয়ে গিয়েছে। দেখা দিয়েছে মুচুকুন্দ, আতন্ডি, কুরচি, চিহর প্রভৃতি লতা। মুচুকুন্দ ও কুরচি ফুল ফুটেছে। নিবিড় সবুজ বনের অতলস্পর্শী গাম্ভীর্যের মধ্যে যেন তারা খুশির জোয়ার বইয়ে দিয়েছে। সন্ধ্যা ঘনায় সমস্ত বন যেন অন্ধকারের খাপের মধ্যে ঢুকে পড়েছে। সামনের চড়াই যেন অন্ধকারের তরঙ্গিত রূপ। হঠাৎ পাহাড়ের গায়ে আগুন জ্বলে ওঠে, যেন রক্তের ধারা বেরিয়ে আসে আধারের বুক ফুঁড়ে। বনের শুকনো ডালপালা ও পাতার রাশির মধ্যে আপনা থেকেই আগুন জ্বলছে। এতে মানুষের কোনো হাত নেই। একেই বলে দাবানল। এই আগুন দেখে ভয় পেয়ে যাই আমরা। আগুন না নেভা পর্যন্ত আর এক পাও এগিয়ে যাওয়া যাবে বলে মনে হয় না। অগত্যা জোহান ও আমি দুজনেই নেমে পড়ি ঘোড়ার পিঠ থেকে। আমরা নেমে পড়লেও ঘোড়া দুটি অস্থির হয়ে ওঠে এগিয়ে যাওয়ার জন্য। মাটিতে পা ঘষতে থাকে। তীব্র রেশাধ্বনি বেরিয়ে আসে তাদের গলা থেকে। বুঝতে পারি যে এখানে এমন কিছু আছে যার জন্য তারা ভয় পাচ্ছে এখানে থাকতে। ইতিমধ্যে কৃষ্ণপক্ষের একফালি চাঁদ বনের পশ্চিম প্রান্ত থেকে আকাশে উঠেছে। তার অস্ফুট আলোয় চিহর লতাঝোপের সামনে পড়ে থাকা গাছের গুড়িটাকে নড়ে উঠতে দেখলাম। নিশ্চল গাছের গুড়ির নড়ে ওঠা অসম্ভব ও অবিশ্বাস্য। আমার কাঁধের ঝোলা থেকে 5 সেলের টর্চ বের করে তার জোরালো আলো তার উপরে ফেলতেই তা আরও নড়ে উঠে শুকনো পাতার স্তূপে মৃদুমন্দ মর্মর ধ্বনি জাগায়। পর মুহূর্তে হিস হিস শব্দে গাছের গুড়িটা একটা প্রকাণ্ড সাপের আকার নিয়ে ফনা তুলে দাঁড়ালো। শঙ্খচূড় সাপ। জোয়ান ফিসফিসিয়ে বললে, তেরে এসে ছোবল মারবে, চলুন পালিয়ে যাই। ঘোড়া দুটির ভয়ের কারণ এবারে পরিষ্কার হলো। আমরা ছুটে গিয়ে চড়ে বসি তাদের পিঠে। তারা ছুটে চলল সামনের দিকে। অদূরেই আগুন, কিন্তু তাদের কাছে আগুনের চেয়েও ভয়ঙ্কর এই শঙ্খচূড় সাপ। শঙ্খচূড়ের ছোবল থেকে আত্মরক্ষার জন্য তারা আগুনে ঝাঁপ দিতে চলেছে। ভ্যালেন্টাইন বল ও অন্যান্য ইংরেজ ভূতাত্ত্বিক পর্যটকরা এই শঙ্খচূড় সাপকে ভারতীয় অরণ্যের মধ্যে হিংস্রতম জীব বলে বর্ণনা করেছেন। বল সাহেব লিখেছেন, বরঞ্চ হিংস্র মানুষ খেকো বাঘের হাত থেকে আত্মরক্ষা সম্ভব, কিন্তু শঙ্খচূড় সাপের আক্রমণ থেকে বাঁচার কোনো উপায় নেই। জনৈক ইংরেজ ভূতাত্ত্বিক সব রকম বন্যপ্রাণীর সঙ্গে মুখোমুখি মোকাবিলা করলেও শঙ্খচূড় সাপের সঙ্গে পেরে ওঠেননি। তাকে মারতে গিয়ে তার ছোবল খেয়ে তিনি নিজেই মারা পড়েন। শঙ্খচূড় সাপের ইংরেজি নাম কিং কোবরা। সাপেদের রাজার শিরোপাই তার পক্ষে যথেষ্ট নয়, তাকে পশুদের রাজাও বলা চলে, কারণ বনের পশুরা সকলেই ভয় পায় তাকে। বনে বনে যারা চড়ে বেড়ায় তারা দেখেছে যেখানে শঙ্খচূড় সাপ আছে সেখানে অন্য কোনো বন্যপ্রাণী নেই। যশপুর নগরে পৌঁছে তার আশেপাশে অনেক জায়গাতেই শঙ্খচূড় সাপের প্রাধান্যের গল্প শুনতে পাই। ওখানকার পূর্ণেন্দু দাশগুপ্ত
আমাকে বলেছিলেন শঙ্খচূড়ের এলাকা এটা, এখানে আর সব জানোয়ার শুধু পালিয়েই বেড়ায় তার ভয়ে। শঙ্খচূড় সাপ সম্বন্ধে আরেকটা কথা বলেছিলেন পূর্ণেন্দুবাবু। কথাটা অবশ্য অবিশ্বাস্য। তিনি বলেছিলেন, আপনারা বিশ্বাস করুন বা না করুন, শঙ্খচূড়ের মাথায় মণি দেখেছি আমি। কোথায় দেখেছেন? আমি প্রশ্ন করলাম। যশপুর নগর থেকে মাইল 2 দূরে বনের মধ্যে দেখেছি। সেখানে প্রকাণ্ড কালো রঙের একটি সাপ মাথায় লাল রঙের মণি নিয়ে ঘোরাঘুরি করছে। মণি থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। সমস্ত বন আলোয় আলোকময় হয়ে উঠেছে। বলা বাহুল্য, সাপের মাথায় মণির কথা কেউ বিশ্বাস করেনি, আমিও না। ভেবেছিলাম পূর্ণেন্দু বাবুর সঙ্গে গিয়ে দেখে আসব, কিন্তু তার হয়ে ওঠেনি। নিমডেগা হয়ে যশপুর নগরের দিকে আসতে ভূপ্রকৃতি ও গাছপালার মধ্যে একটা পরিবর্তন দেখতে পাই। শাল, শিমুল, আসান ও কেদ গাছের দুর্ভেদ্য সমাবেশের পাশাপাশি ফার্নেরও আবির্ভাব ঘটে। ক্রমশ 3000 ফুটেরও উপরে উঠে আসি। বনের ফাঁকে ফাঁকে আঙুর ও আপেলের বাগান দেখা যায়। কমলা লেবুর গাছও চোখে পড়ে মাঝে মাঝে। রাশি রাশি ফুলের সমারোহ দেখি দেবকাঞ্চন ও বনশিউলির ডালে ডালে। বনের এই রঙিন অংশ পেরিয়ে পৌঁছে যাই যশপুর নগর। যশপুর নগর মধ্যপ্রদেশের একটি ছোট পার্বত্য শহর। এককালে সেন্ট্রাল এজেন্সির অন্তর্ভুক্ত করদ রাজ্যের রাজধানী ছিল। পাহাড়ের কোলে শহরটা যেন রূপকথার মায়াপুরী। ঢেউ খেলানো সবুজের গায়ে ছবির মতো ঘরবাড়ি ও ফুল বাগান। নিবিড় অরণ্য যেন জাদু মন্ত্র বলে এই চোখ জুড়ানো শহরের রূপ নিয়েছে। শহরের সীমা পেরিয়ে শহরের মধ্যে ঢোকা অবশ্য আমাদের হয়ে ওঠেনি, কারণ শহরের বাইরেই আমাদের পথ আগলে দাঁড়ালেন পূর্ণেন্দু ও তার স্ত্রী হিমানী। আমরা ঘোড়ার পিঠ থেকে নামতেই পূর্ণেন্দুবাবু মৃদুমন্দ হাসতে হাসতে বললেন, যে পথ ধরে হাঁটছেন সে পথ তো আর শহরের মধ্যে ঢোকেনি। তাছাড়া শহরে থাকার কোনো জায়গাও পাবেন না, কাজেই থাকতেই তো চাই আমরা। বাধা দিয়ে বললাম আমি, চাই একটু বিশ্রাম আর খাবার। সব পাবেন আমার এখানে। জানতো আমার স্ত্রী হিমানী এখনই আপনাদের হরিণের মাংস দিয়ে ভাত খাইয়ে দিতে পারে। আসুন আমার গরিবখানায়। পূর্ণেন্দুর অনুসরণ করে তার গরিবখানা অর্থাৎ বাগান বাড়িতে পৌঁছে গেলাম। বাগান মানে এই বনেরই একটা অংশ। বনের সব রকম গাছপালার ফাঁকে ফাঁকে অবশ্য দেশি ফুল ও ফলের সমারোহ চোখে পড়ছে। বাড়ির সামনে ঘোরানো বারান্দায় বেতের চেয়ারে আমরা বসলাম পাশাপাশি। পূর্ণেন্দু স্ত্রী হিমানীর পরিবেশন করা পেস্তার শরবত সহযোগে আমাদের গল্প জমে ওঠে। আলাপের গোড়াতেই তিনি আমাকে জানালেন, যে পথ দিয়ে আমরা যাচ্ছি তিনিও সেই পথেরই পন্থী। অর্থাৎ হাতির চলাচলের পথের উপরে রকমারি জড়িবুটি, বনৌষধি গজায়। সেগুলো সংগ্রহ করে বিদেশে রপ্তানি করেন তিনি। হাতির চলাচলের পথে এগুলো গজায় কেন? আমি প্রশ্ন করি। হাতির পায়ে পায়ে তাদের বীজ ছড়িয়ে পড়ে কি না? পূর্ণেন্দু জবাব দিলেন, তাছাড়া ওদের যাতায়াতের পথের বিশেষ একটা উর্বরতা আছে, যা বনের মধ্যে অন্যত্র নেই। এবারে আপনারা বলুন, এই পথের ওপরে আপনাদের পক্ষপাতের কারণ কি? একটা মাদি হাতির পিছু নিয়েছি আমরা। আমি জবাব দিলাম, তার পিঠে চেপে পালাচ্ছে শুভ্রজ্যোতি নামে একটি বাঙালি ছেলে ও মানকি নামে একটি আদিবাসী মেয়ে। আদিবাসীরা তাদের পিছু নিয়েছে। ধরতে পারলে হয় তাদের দেবতার থানে বলি দেবে, নয়তো পুড়িয়ে মারবে। ওরা তো এখান দিয়েই গেল, কিন্তু আদিবাসীদের ভয়ে ওদের 2 দিনের বেশি আশ্রয় দিতে পারেনি আমাদের এখানে। হাতিটার পিঠে চেপে এই পথ দিয়ে গিয়েছে তো ওরা। হ্যাঁ, ওদের সঙ্গ নিয়েছে আরেকটা হাতি, সেই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আরেকটা হাতি এলো কোথা থেকে? প্রতাপপুরের বনের বুনো দাঁতালো হাতি। ঝিমলি যখন শুভ্রজ্যোতি ও মানকিকে নিয়ে এখানে এলো, তখন আমার এখানে এসেছিল সে প্রতাপপুরের বন থেকে জড়িবুটি নিয়ে। ওই হাতিটাকে আপনি পোষ মানিয়েছেন বুঝি? না, ও নিজেই আমার পোষ মেনেছে। শিকারির গুলি খেয়ে জখম হয়েছিল মাস 6 আগে। তখন আমি চিকিৎসা করে সারিয়ে তুলেছিলাম ওকে। আপনি কি ডাক্তার? না, ডাক্তার আমি নই,
কিন্তু ডাক্তারি জানি, বিশেষ করে পশুদের রোগের ডাক্তারি। প্রতাপপুরের জঙ্গলের শেষ হাতি এই বনরাজের কৃতজ্ঞতাবোধ খুবই প্রবল। আমি যে তার প্রাণ বাঁচিয়েছি তা সে কখনোই ভুলবে না। তাই নিয়মিত প্রতাপপুরের জঙ্গল থেকে জড়িবুটি শেকড় বাকড় কুড়িয়ে নিয়ে আসছে। আমার যা যা দরকার সব ওকে চিনিয়ে দিয়েছি। গভীর বনের মধ্য থেকে নির্ভুলভাবে সেগুলো তুলে নিয়ে আসে মাসে একবার করে। এবারেও যথারীতি জড়িবুটির বোঝা পিঠে চাপিয়ে এসেছিল সে। আসা মাত্রই ঝিমলির সঙ্গে তার দেখা, যাকে বলে চার চক্ষুর মিলন। তারপর উৎসুক কণ্ঠে প্রশ্ন করলাম। তারপর যা ঘটবার তা ঘটল। বনরাজের এখন মস্ত অবস্থা। ঝিমলির শরীরও গরম হয়ে আছে। ঝিমলি ওদের দুজনকে পিঠে নিয়ে প্রতাপপুরের জঙ্গলের দিকে রওনা হতেই বনরাজ তার পিছু নিয়েছে। বনরাজ নিশ্চয়ই তার প্রতাপপুরের আস্তানায় ঝিমলিকে নিয়ে নতুন সংসার পাতবে। তার মানে শুভ্রজ্যোতি ও মানকি ঝিমলির কাছ থেকে আর কোনো সাহায্য পাবে না? নিশ্চয়ই পাবে, আরও বেশি করেই পাবে, কারণ ঝিমলির সঙ্গে বনরাজেরও সাহায্য পাবে। বনরাজকে আমি বুঝিয়ে দিয়েছি ঝিমলির সঙ্গে শুভ্রজ্যোতি ও মানকির নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আমি অবাক হয়ে পূর্ণেন্দুর মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, বনরাজ কি আপনার কথা বুঝতে পারে? কথা বুঝতে না পারুক, আমি যা বলতে চাই তা বুঝতে পারে। পূর্ণেন্দু জবাব দিলেন। শুভ্রজ্যোতি ও মানকির গায়ে হাত দিয়ে ইশারায় ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি আমার বক্তব্য। শুভ্রজ্যোতি ও মানকির নাগাল পেলে আমরাই ওদের দায়িত্ব নিতে পারবো। ঝিমলি ও বনরাজকে আর কিছু করতে হবে না। ওদের নাগাল পাওয়া মাত্র ওদের নিয়ে কলকাতা বা অন্য কোনো বড় শহরে চলে যাবেন। খুব সাবধান। উইচ হান্টিংয়ে জোট বেঁধেছে সব আদিবাসী। আদিবাসীদের মধ্যে যারা শিক্ষিত তাদের সমর্থনও পাচ্ছে তারা। শিক্ষিতরাও ডাইনির অস্তিত্বে বিশ্বাস করে। আমার চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। এদের রক্তের মধ্যে মিশে আছে এই বিশ্বাস। বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না। যারা আদিবাসী নয়, এদের সংস্পর্শে এসে তারাও বিশ্বাস করে যে ডাইনিরা আছে। ইতিমধ্যে হিমানি ট্রেতে করে আমাদের জন্য চা ও জলখাবার নিয়ে এলেন। তার দিকে আর চোখে তাকিয়ে পূর্ণেন্দু বললেন, আমার স্ত্রী হিমানিও আজকাল বিশ্বাস করতে শুরু করেছে। তার ধারণা সে নিজেই বুঝি। আহ, কি যে বলো তার ঠিক নেই। আরক্ত মুখে ধমক দিয়ে উঠলেন হিমানি। ডাইনিদের লক্ষণ কি জানেন তো? হিমানির ধমকে কান্না দিয়ে পূর্ণেন্দু বলে চলেন, ডাইনি হচ্ছে। হিমানির মুখ চোখে ফুটে ওঠা অস্বস্তির লক্ষণ দেখে পূর্ণেন্দুর মুখের কথা কেড়ে নিয়ে আমি বললাম, আমি সব জানি পূর্ণেন্দুবাবু, আপনাকে আর বলতে হবে না। এই যে হিমানি আমাকে ছেড়ে থাকতে পারে না। ছেলেমেয়েদের হোস্টেলে রেখে আমাকে নিয়ে পড়ে আছে এখানে। আমাকে এক মুহূর্তও চোখের আড়াল হতে দেয় না। এই সবই নাকি ডাইনির লক্ষণ। মৃদুমন্দ হাসতে হাসতে বললেন পূর্ণেন্দু। ওগো, তোমার দুটি পায়ে পড়ি। হিমানি ব্যাকুল স্বরে বলে উঠলেন, তুমি থামো। থামতে পারি যদি তোমার মন থেকে এই ধারণাটা মুছে ফেলতে পারো পুরোপুরি। আমার যে ভীষণ ভয় করে গো। হিমানি কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার মনে হয় বুঝি সত্যি তোমার রক্ত শুষে নিচ্ছি পিশাচির মতো। কথাটাকে ঘুরিয়ে নেবার জন্য আমি ট্রেতে সাজানো খাদ্যদ্রব্যের দিকে হিমানির দৃষ্টি আকর্ষণ করে বললাম, পরোটার সঙ্গে কিসের মাংস দিয়েছেন মিসেস সেন? খরগোশের মাংস। হিমানি জবাব দিলেন, খেয়ে দেখুন, খারাপ লাগবে না। তার সঙ্গে ওটা কি? ওটা হচ্ছে কুন্দুর পায়েস। গোবিন্দভোগ চালের পায়েসের চেয়েও উপাদেয়। পূর্ণেন্দু বললেন, আমি নিজে চালের চেয়ে কোন্দই বেশি পছন্দ করি। কোন্দর ভাত পায়েস এই সব খাই। আচ্ছা হিমানি, আজ ভোরে আমি যে নিজের হাতে গোটা 2 সোনা ব্যাঙ কেটে দিলুম, তার রোস্ট করবে না? সে কি আর ওরা খেতে পারবেন? বলে দ্বিধাগ্রস্তের মতন হাসলেন হিমানি। নিশ্চয়ই পারবেন। পৃথিবীর সেরা মাংস হলো সোনা ব্যাঙের মাংস। বুঝলেন রায় সাহেব, পৃথিবীর যাবতীয় পশু পাখির মাংস আমি খেয়েছি। তাদের মধ্যে সবচেয়ে উপাদেয় হলো সোনা ব্যাঙ, আর সবচেয়ে অখাদ্য হলো বন বেড়াল। সাপের মাংস খেয়েছেন আপনি? আমি প্রশ্ন করলাম। নিশ্চয়ই, পূর্ণেন্দু জবাব দিলেন। ফনাটা কেটে বাদ দিয়ে খেতে হয়। কাছিমের মাংসের মতোই উপাদেয়। এসব আপনিও খান নাকি? হিমানির দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম। না না,
হিমানি শিউরে ওঠেন। এসব কি কোনো মেয়ে মানুষ খেতে পারে? তবে ওর জন্য রান্না করে দিই। সত্যি সত্যি সোনাব্যাঙের রোস্ট করবেন নাকি আজ? ভয়ে ভয়ে প্রশ্ন করি। নিশ্চয়ই করবে। উত্তরে হিমানি কিছু বলার আগেই পূর্ণেন্দু বললেন, খেয়ে দেখবেন, এর চেয়ে সুখাদ্য পৃথিবীতে আর নেই। তাহলে অনুমতি করুন, এই ব্রেকফাস্ট খেয়েই বিদায় হই আমরা। আমি কিন্তু বিদায় হব না। জোহান মৃদু হেসে বললে, ব্যাঙের মাংসের ওপরে আমাদের লোভ আছে। আমি তাহলে আপনার সঙ্গেই খাবো। হিমানির দিকে তাকিয়ে বললাম আমি। হ্যাঁ, সেই ভালো। পূর্ণেন্দু হেসে ফেলে বললেন, হিমানির সঙ্গে আপনি সাত্ত্বিক পানভোজন করুন। জোহান ও আমি মহুয়ার রস দিয়ে ব্যাঙের মাংস খাবো। তবে একটা কথা রায় সাহেব, খাওয়া দাওয়ার ব্যাপারে এই সাত্ত্বিকতা খুব বেশি দিন বজায় রাখতে পারবেন না। এমন একদিন আসবে যখন সাপ ব্যাঙ খেয়েই থাকতে হবে। সেদিন অনেক রাতে খাওয়া দাওয়ার পর গেস্ট রুমে খিল দিয়ে বসেছি। জোহান প্রায় অচেতন হয়ে ঘুমোচ্ছে। মাত্রাতিরিক্ত মহুয়ার রসের প্রতিক্রিয়া। ওর এই নিশ্চেতন নিদ্রা দেখে আমার নিজের ঘুম আসতে চায় না। দুজনের একই সঙ্গে ঘুমিয়ে পড়াটা নিরাপদ বলে মনে হয় না আমার। পূর্ণেন্দু ও হিমানি দুজনেই অবশ্য 16 আনা নিরাপত্তার আশ্বাস দিয়ে নিশ্চিন্ত মনে ঘুমোতে বলেছিলেন আমাকে। বন্য জানোয়াররা কাছাকাছি থাকলেও আমাদের কোনো ক্ষতি নাকি করবে না। বনের পশুদের প্রতি পূর্ণেন্দু ও হিমানির অহিংস মনোভাবের প্রতিদানে তাদের কাছ থেকে শতকরা 100% অহিংসার প্রত্যাশা তারা রাখেন। কিন্তু পূর্ণেন্দু ও হিমানির মতো বনের পশুদের পুরোপুরি বিশ্বাস করতে আমি পারি না। একটা অস্বস্তিজনক অনুভূতি মনের মধ্যে থেকে শিউরে উঠতেই থাকে। তাছাড়া এখানকার বাতাসেও যেন উত্তেজনার উপকরণ ছড়িয়ে আছে। বাইরে বনের গাছপালাকে কাঁপিয়ে দক্ষিণা বাতাস বইছে। বাতাসের ছোঁয়া লেগে ঝরা শুকনো পাতায় মর্মর ধ্বনি জাগে। তার সঙ্গে সুর মেলায় রাতজাগা পাখি ও ঝিঝি পোকার ডাক। তাদের মধ্য দিয়ে বনের মর্মবাণী যেন ব্যক্ত হয়ে উঠছে। শুনতে শুনতে আমার বুকের ভেতরটা শিউরে উঠতে থাকে। হঠাৎ দরজায় ঠুক ঠুক শব্দ। দরজার ওপরে মৃদুমন্দ আঘাত হানছে কেউ। হয়তো পূর্ণেন্দু এসেছেন। আমারই মতো হয়তো তারও ঘুম আসছে না। উঠে গিয়ে দরজা খুলে দিই। কিন্তু দরজা খুলতেই বাইরের অন্ধকার যেন বিভীষিকার রূপ ধরে দাঁড়ালো আমার সামনে। একটা খুব বড় আকারের ভালুক টলতে টলতে ঢুকে পড়ল ঘরের মধ্যে। তারপর নাচতে শুরু করে দিল হেলতে দুলতে। দেখেই বুঝতে পারি মহুয়া ফুল খেয়ে মাতাল হয়েছে। মহুয়ায় মাতাল ভালুকের আক্রমণ করার ক্ষমতা থাকে না, কিন্তু তবু ভয় পেয়ে যাই আমি। বেরিয়ে আসি ঘর থেকে। কিন্তু ঘরের বাইরে আরেকটি ভালুককে দেখতে পাই। অদূরবর্তী মহুয়া গাছের তলায় দাঁড়িয়ে সে নাচছে। পূব আকাশে কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদ অন্ধকারকে ফিকে করে দিয়েছে। মৃদু জ্যোৎস্না বনময় আলো ছায়ার জাল বুনে চলেছে। মহুয়া গাছের তলায় বাতাসে কাঁপতে থাকা গাছের ডালপালার ছায়ার সঙ্গে তাল রেখে নেচে চলেছে ভালুক। মনের আনন্দে নেচে চলেছে ভালুকটা। কিন্তু আমার মনে ভয় হয়। তাড়াতাড়ি সরে পড়ি ওখান থেকে। বেশ কিছুটা তফাতে গিয়ে ভালুকের নাচ দেখতে দেখতে হঠাৎ জোহানের কথা মনে হলো। অন্য ভালুকটার সঙ্গে ঘরের মধ্যে একা রয়েছে সে। ঘুমে অচেতন জোহানের কোনো অনিষ্ট করেনি তো সে? ভালুক সম্বন্ধে শিকারী বা বনের মানুষদের যা অভিজ্ঞতা, তাতে মনে হয় অকারণ হিংস্রতাই ভালুকের স্বভাব। তাই যদি হয়, এতক্ষণে হয়তো সে জোহানের ওপরে হামলা করেছে এবং তাদের স্বভাবসিদ্ধ নৃশংসতার সঙ্গে তার চোখ, নাক বা কান উপড়ে ফেলেছে। এসব কথা ভাবতে গিয়ে শিউরে ওঠে আমার সর্বাঙ্গ। কিন্তু এখন আমার কি কর্তব্য ভেবে পাই না। অগত্যা শেষ পর্যন্ত পূর্ণেন্দুর শরণাপন্ন হব বলে ঠিক করলাম। এইসব ভালুকের স্বভাব ও প্রকৃতি সম্পর্কে ওয়াকিবহাল পূর্ণেন্দু হয়তো অনায়াসেই জোহানকে ভালুকের খপ্পর থেকে উদ্ধার করে আনতে পারবে। যেমনি ভাবা তেমনি কাজ। কিন্তু পূর্ণেন্দুকে পাই না তার ঘরে। হিমানিও নেই। দুজনে মিলে কোথাও গিয়েছে বোধহয়। কিন্তু এত রাতে কোথায় গেল তারা, তা বুঝবো কি করে?
ততক্ষণে কৃষ্ণপক্ষের আধখানা চাঁদের ফালি আকাশের মাঝামাঝি পর্যন্ত উঠে গিয়েছে। গাছের নিচে ছায়ার আলপনা, সে আলো আকাশ জুড়ে ঐক্য মন্ত্রের মতো ব্যক্ত। বনের মধ্যে ছায়ার সঙ্গে তার নিবিড় মিতালি। আলো ছায়ার স্পন্দনের সঙ্গে সুর মেলায় গাছের পাতার মধ্যে বাতাসের দীর্ঘশ্বাস। আমার মনে হচ্ছে যেন উপনিষদের মন্ত্র সোচ্চার হয়ে উঠেছে আমার চোখের সামনে। যো বিশ্ব ভুবন মা বিবেশ, সেই বিশ্বদেবতাকে যেন বনের মধ্যে দেখতে পাই। বিশ্বদেবতাকে প্রত্যক্ষ করলেও পূর্ণেন্দুকে দেখতে পাইনি। ইচ্ছে মতো খোঁজাখুঁজি করার সাহসও নেই, কারণ চারিদিকে ভালুক। যে ভালুক দুটিকে দেখতে পাচ্ছি তারা ছাড়াও অনেক ভালুক ছড়িয়ে ছিটিয়ে আছে বনময়। চোখে না দেখেও তাদের সান্নিধ্য অনুভব করি। হঠাৎ শুকনো পাতার শব্দ ওঠে, অদূরে একটি লতা ঝোপে কাঁপন জাগে। পর মুহূর্তে তার মধ্য থেকে বেরিয়ে আসেন পূর্ণেন্দু ও হিমানী। আদিবাসীদের মতো খাটো খাটো কাপড় পরেছে দুজনে, গায়ে জামা বা অন্তর্বাস নেই। পূর্ণেন্দুর কালো বলিষ্ঠ দেহটা জ্যোৎস্নায় ঝলমল করছে। পৌরুষের দীপ্তি বিকীর্ণ করতে করতে এগিয়ে আসছে সে। পূর্ণেন্দুর পৌরুষের চেয়েও বিস্ময়কর হিমানীর যৌবনের উদ্ধত আত্মপ্রকাশ। তার খাটো শাড়ি অন্তর্বাসের বন্ধনমুক্ত যৌবনপুষ্ট শরীরটাকে পুরোপুরি বেষ্টন করতে পারেনি। দেহের অনাবৃত অংশগুলি জ্যোৎস্নাতে উদ্ভাসিত, বনের কালো পটে আঁকা শুভ্র সমুজ্জ্বল ছবি যেন। আমাকে দেখে পূর্ণেন্দুর মুখে মৃদুমন্দ হাসি ফুটে উঠলেও হিমানী মুখ তুলে তাকাতেই পারেন না। তিনি ছুটে পালালেন তাদের ঘরের দিকে। কি ব্যাপার? আমার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন পূর্ণেন্দু। এত রাতে ঘর থেকে বেরিয়ে পড়েছেন কেন? ঘরের মধ্যে ভালুক ঢুকেছে যে, আমি ব্যাকুল স্বরে বলে উঠলাম। মুয়া মাতাল ভালুক। মাতাল ভালুককে ভয় কিসের? আসুন আমার সঙ্গে। বলে গেস্ট রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন পূর্ণেন্দু। তাকে অনুসরণ করে ঘরে ঢুকে থতমত খেয়ে দাঁড়াই। ভালুকটা শুয়ে পড়েছে আমার বিছানায়, জোহানের মতোই ঘুমে অচেতন। ভালুকটির দিকে তাকিয়ে হাসতে হাসতে পূর্ণেন্দু বললেন, ওকে তো এখন সরানো যাবে না এখান থেকে, আপনি বরঞ্চ ড্রয়িং রুমে গিয়ে শুয়ে পড়ুন। ভালুকের কাছাকাছি শুয়ে থাকবো? আমি চমকে উঠে বললাম, কোনো ভয় নেই, আমি জানি মাতাল ভালুকের মধ্যে ছিটে ফোটাও হিংস্রতা থাকে না। পরদিন ভোরে উঠেই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছি। এমন সময় ঘরে ঢুকলেন পূর্ণেন্দু। ভালুকটা নেই তো? ঘরে ঢুকেই প্রশ্ন করলেন তিনি। না, আমি জবাব দিলাম। ভোর হবার আগেই বেরিয়ে গিয়েছে, এবার আমরাও বেরিয়ে পড়বো ভাবছি। আপনাদের সঙ্গে আমরাও যাব, মানে হিমানী ও আমি। আসুন, ব্রেকফাস্ট তৈরি, ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়ব। আপনারা যাবেন? আমি সচ্ছ্বাসে বলে উঠলাম। কিন্তু আমাদের পথ দেখাবার জন্য এই কষ্টটুকু নাই বা করলেন? যে করে হোক পথ চিনে নিতামই আমরা। আপনাদের পথ দেখাবার জন্য নয়, আমাদের নিজেদের প্রয়োজনেই যাচ্ছি। প্রতাপপুরের কাছে বেলজিয়ান মিশনারি ফাদার ফ্রান্সিস আমাদের জন্য কিছু বিরল শ্রেণীর ঔষধি সংগ্রহ করে রেখেছেন, যা বনরাজ মারফত পাঠাতে তিনি চান না। সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। পূর্ণেন্দুর আস্তানা থেকে রওনা হতে সকাল প্রায় 9টা হলো। আর আমাদের ঘোড়া দুটির সঙ্গে যোগ দিল আরও দুটি তেজি বড় আকারের ঘোড়া। পূর্ণেন্দু ও হিমানী চেপে বসলেন তাদের পিঠে। পূর্ণেন্দুর মতো হিমানীরও পরনে খাকি ব্রিচেস ও জ্যাকেট, কোমরে রাইফেলের কার্তুজ বসানো বেল্ট এবং কাঁধে রাইফেল। অধিকন্তু বেল্টের মধ্যে একটি পিস্তলও গোজা আছে। রাইফেল ও পিস্তল ছাড়া একটি 12 বোর বন্দুকও বহন করছিলেন পূর্ণেন্দু। জোহানের কাঁধে একটি গাদা বন্দুক ছাড়া অন্য কোনো অস্ত্র আমাদের সঙ্গে নেই দেখে পূর্ণেন্দু বিস্ময় প্রকাশ করলেন। গম্ভীর মুখে বললেন, উইচ হান্টার, মানে ডাইনি নাশের কাজে যারা বেরিয়েছে, তাদের সঙ্গে আপনারা দুজনে মাত্র একটি বন্দুক নিয়ে লড়বেন কি করে? লড়তে তো আমরা চাই না, সুব্রজ্যোতি ও মানকিকে নিয়ে শুধু পালিয়ে যেতে চাই। আমি বললাম, পালিয়ে যেতে গিয়ে যদি ওদের খপ্পরে পড়ে যান? বলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালেন পূর্ণেন্দু।
উত্তরে কিছু বলতে না পেরে ফ্যালফ্যাল করে চেয়ে থাকি পূর্ণেন্দুর মুখের দিকে। আপনার কোনো ভয় নেই মিস্টার রায়? মৃদুমন্দ হাসতে হাসতে হিমানি বললেন, আমরা লড়বো আপনাদের হয়ে, সেই জন্যই যাচ্ছি আপনাদের সঙ্গে। কিন্তু মিস্টার সেন যে বললেন আপনারা ফাদার ফ্রান্সিসের কাছ থেকে। আমাদের লোকজনদের এই কথা বলা হয়েছে বলেই উনি বললেন। হিমানি আমার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, এখানকার আদিবাসীদের মতো আমাদের লোকজনরাও ডাইনি হিসেবে মানকিকে ও ডাইনির খপ্পরে পড়া পুরুষ হিসেবে সুব্রজ্যোতিকে আগুনে পুড়িয়ে মারতে চায় কি না? চুপ! মৃদু ধমক দিয়ে উঠলেন পূর্ণেন্দু। এ নিয়ে কোনো কথা এখানে নয়। এখানে কেউ নেই বলেই বলছিলাম, থতমত খেয়ে বললেন হিমানি। কেউ নেই জানলে কি করে? ফিসফিসিয়ে বললেন পূর্ণেন্দু। বনের মধ্যে হয়তো ওত পেতে আছে ওরা। গভীর থেকে গভীরতর বনের মধ্যে এগিয়ে যাই আমরা। হাতির পায়ে পায়ে তৈরি এই পথটি পূর্ণেন্দু যার নাম দিয়েছেন হাতিপথ খুব স্পষ্ট নয়। গাছপালা ও লতাঝোপের নিরবচ্ছিন্নতার মধ্যে তা হারিয়ে গিয়েছে। বনরাজ ছাড়া অন্য কোনো হাতি এ পথে যাতায়াত করে না বলে পথটা বনের সঙ্গে মিশে গিয়েছে। পূর্ণেন্দু বললেন, তবে নিয়মিত জড়িবুটি খুঁজতে বেরোই বলে পথটা আমি চিনি, আর চেনে হরিণের পাল ও বুনো শবররা। পূর্ণেন্দুকে অনুসরণ করে এ পথ ধরে বেশ কিছুটা দূর একটানা এগিয়ে যাই আমরা। তারপর পূর্ণেন্দুর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াই একটি পাহাড়ি নদীর ধারে। পথটা নদীর মধ্য দিয়ে জলের নিচে প্রচ্ছন্ন থেকে ওপারে ফুটে উঠেছে খাড়া পাড়ের গা বেয়ে। নদীর ধারে দাঁড়িয়ে ইতস্তত করেন পূর্ণেন্দু। বনের মধ্যে পথটা চিনলেও জলের মধ্যে উচ্চ পথের নিশানা বোধহয় আন্দাজ করতে পারেন না তিনি। নদীর মধ্যে পথটা খুব বিপজ্জনক। পূর্ণেন্দু বললেন, মানে পথ থেকে এক চুল এদিক ওদিক হলেই গর্ত বা চোরাবালির মধ্যে পড়ে যাব। গর্ত মানে রীতিমতো বড় গহ্বর। এখন হরিণ বা অন্য কোনো জন্তুর জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। জলের তলায় পথের হদিশ ওরাই পারবে দিতে। ওরা যদি না আসে? আমি বললাম, আসতেই হবে, মানে আসবেই। এলো একটি চিতল হরিণ, কিন্তু জলে না নেমে পালিয়ে গেল। আমাদের দেখে বোধহয় ভয় পেয়েছিল। আবার অপেক্ষা। ঘোড়ার পিঠে চেপেই অপেক্ষা করি, কারণ পথের হদিশ পাওয়া মাত্র নদী পার হতে হবে আমাদের। হরিণ আর এলো না। নদীর ওপারে দেখা দিল একটা বাচ্চা ভালুক। ছুটে আসছে সে এদিকে। হয়তো কোনো জন্তু তাড়া করেছে তাকে। ভালুকটা নদী পার হওয়া মাত্র আমরা নদী পার হব। পূর্ণেন্দু চাপা উত্তেজিত স্বরে বলে উঠলেন, যে পথে সে আসবে ঠিক সেই পথেই যেতে হবে, এক চুল এদিক ওদিক হলে চলবে না। ভালুক ছুটে এলো তীরের বেগে। সঙ্গে সঙ্গে ভালুকটার প্রদর্শিত পথেই ছুটল আমাদের ঘোড়া। কয়েক সেকেন্ডের মধ্যেই পার হলাম আমরা নদীটা। আমরা ওপারে পৌঁছতেই মূর্তিমান বিভীষিকার মতো ছুটে এলো একটা প্রকাণ্ড ভালুক। তার চোখ দুটি জ্বলছে দুরন্ত আক্রোশে। আমাদের দিকে ভ্রুক্ষেপও না করে ছুটে যাচ্ছে বাচ্চা ভালুকটার দিকে। নদী পেরিয়ে বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল বাচ্চা ভালুকটির ওপরে। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে গুলি করলেন পূর্ণেন্দু। অব্যর্থ নিশানা। রাইফেলের গুলি সরাসরি বড় ভালুকটির মস্তিষ্ক বিদীর্ণ করল। চোখের নিমেষে লুটিয়ে পড়ল সে মাটিতে। বাচ্চা ভালুকটিকে আর দেখা গেল না। বোধহয় সে অক্ষত দেহেই পালিয়েছে। ক্যানিব্যাল ভালুক। নিহত ভালুকটির দিকে এক দৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থেকে বললেন পূর্ণেন্দু, ওই বাচ্চা ভালুকটিকে মারতে যাচ্ছিল তার মাংস খাবার জন্য। ভালুকের মাংস ভালুক খায় এমন তো কখনো শুনিনি। আমি অবাক হয়ে বললাম, তাছাড়া ভালুককে নিরামিষাশী বলেই জানতাম। আমিও তাই জানতাম। ভালুক ভালুকের মাংস খায় এও আমার কল্পনার বাইরে ছিল। কিন্তু এই বনের মধ্যে বাস করতে করতে নিজের চোখে ওদের মেরে খেতে দেখেছি। মাংসের স্বাদ যে ভালুক পেয়েছে তার অন্য কোনো খাদ্য রোচে না। মাংস খেতে খেতে নিজের জাত ভাইদের মাংসের স্বাদ নেবার প্রবৃত্তি সব জানোয়ারেরই হওয়া স্বাভাবিক। মাংসাশী ভালুকও তার ব্যতিক্রম নয়। আমার শিকার করা ভালুকের মৃতদেহকে ভালুকের খাদ্য হতে বহুবার দেখেছি।
তাছাড়া নিজের সন্তানকে মেরে খাবার প্রবৃত্তি যে কোনো পুরুষ জন্তুর মধ্যে দেখা যায়। ক্যানিবালিজম সব জানোয়ারের মধ্যেই আছে, মানুষের মধ্যেও। এই বনের মধ্যে মানুষকে মানুষ দেখেছেন নাকি? দেখেছি বই কি। বনের বাসিন্দাদের মধ্যে কেউ কেউ তাদের দেবতার থানে মানুষ বলি দেয়। বলি দেওয়া মানুষের মাংস তারা প্রসাদ হিসেবে পেয়ে থাকে। আচ্ছা পূর্ণেন্দুবাবু, আপনার শিকার করা এই ভালুকটির মাংস খেতে ওর জাত ভাইরা কি এগিয়ে আসবে? সুযোগ পেলেই আসবে, কিন্তু সুযোগ কি আর আসবে? কারণ পূর্ণেন্দুর মুখের কথা মুখেই থেকে যায় মাদলের আওয়াজে। শব্দটা এদিকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। ওরা আসছে। পূর্ণেন্দু মৃদু হেসে বললেন, কাজেই এই ভালুকটার জাত ভাইরা আর তার মাংস খাবার সুযোগ পাবে না। খরসোনা ও কুর্চিলতার ঘন ঝোপ ফুঁড়ে বেরিয়ে এলো চারজন কুচকুচে কালো আদিবাসী। নেংটির মতো খাটো ময়লা কাপড় ছাড়া পরনে তাদের আর কিছুই নেই। দুজনের কাঁধে দুটো মাদল, প্রত্যেকের কোমরে একটা করে টাঙি। মাদল বাজাতে বাজাতে ঝাঁপিয়ে পড়ে তারা ভালুকটির মৃতদেহের ওপরে। এরা হচ্ছে সর্বশ্রেণীর একটি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ফিসফিসিয়ে বললেন পূর্ণেন্দু, শিকারীদের জীবিকা হলেও শিকারীদের পেছনে পেছনে এরা ঘুরে বেড়ায়। যে কোনো জানোয়ারের মাংস সামান্য ঝলসেই এরা খেয়ে ফেলে। এদের কথা ভ্যালেন্টাইন বল লিখেছিলেন তার ভ্রমণ বৃত্তান্তে। বল সাহেবের শিকার করা একজোড়া ভালুকের ছাল ছাড়িয়ে মাংস কেটে নিয়েছিল এরা। ভালুক দুটির দেহের সামান্য অংশই কেটে নিয়েছিল, বাকিটা রেখে গিয়েছিল লতা ঝোপের পাশে। খুব ভালো করে সাজিয়ে রেখেছিল। বল সাহেবের মনে হয়েছিল যেন তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা পুজোর উপচার। বল সাহেবের প্রশ্নের উত্তরে একজন আদিবাসী বলেছিল, গভীর রাত্রে দেবতা নিজে এসে গ্রহণ করবেন। বনের দেবতাকে স্বচক্ষে দেখার প্রবল ইচ্ছে হয়েছিল বল সাহেবের। মনের এই গোপন ইচ্ছার কথা তিনি আদিবাসীদের কাছে প্রকাশ করেননি, কারণ বনের এই দেবতা সম্পর্কে আদিবাসীদের ভয়ের কথা তিনি জানতেন। আদিবাসীরা চিহললতার ঝোপের পাশে ভালুকের মাংস সাজিয়ে রেখে চলে গেল। তারপর তার লোকজনের সাহায্যে অদূরবর্তী একটি অর্জুন গাছের ডালে মাচান বেঁধে ফেললেন তিনি। সন্ধ্যার পর বসলেন ওই মাচানের ওপর তার বড় ম্যানচেস্টার রাইফেল ও দোনলা বন্দুক নিয়ে। তার লোকজনদের কেউই তার সঙ্গে বসতে সাহস পেল না, কারণ বনের দেবতাকে চোখে দেখাও স্থানীয় আদিবাসীরা পাপ বলে মনে করত। গভীর রাতে ওই ঘন বনের মধ্যে একা বসে থাকা যতই ভয়াবহ হোক, ভয় পাননি বল সাহেব। জ্যোৎস্না পুলকিত অরণ্যের গাছপালার মধ্যে বন দেবতার প্রসন্নতা যেন উদ্ভাসিত হয়ে উঠেছিল। বল সাহেবের মনে হয়েছিল বন দেবতা যেন সম্ভাবিত সমস্ত অনিষ্ট থেকে তাকে রক্ষা করবেন। বন দেবতা দেখা দিলেন গভীর রাতে। একেবারে নিঃশব্দে বেরিয়ে এলেন লতাঝোপের আড়াল থেকে। একটি খুব বড় আকারের বাঘ। এত বড় বাঘ এর আগে কখনো দেখেননি বল সাহেব। বল সাহেবের হঠাৎ মনে হলো বাঘটা শুধু বড় নয়, বুড়ো। তার চলার ভঙ্গির মধ্যে সোচ্চার হয়ে উঠেছে তার বার্ধক্য। ধীরে সুস্থে হেলতে দুলতে বাঘটা এগিয়ে এলো ভালুকের মাংসের স্তূপের দিকে। তারপর মন দিল আহারে। অনেকক্ষণ ছিল বাঘটা ওখানে। ধীরে সুস্থে অনেকক্ষণ ধরে সমাধা করল সে তার আহার পর্ব। বল সাহেবের রাইফেলের এমনই সহজ নাগালের মধ্যে ছিল যে ইচ্ছে করলে এক গুলিতেই তার হৃৎপিণ্ড বিদ্ধ করতে পারতেন তিনি। কিন্তু নিজেকে সংবরণ করেছিলেন তিনি সে রাতে। জ্যোৎস্নায় প্রদীপ্ত তার বিশাল দেহের জৌলুসের মধ্যে হয়তো এমন অপার্থিব দীপ্তি প্রত্যক্ষ করেছিলেন তিনি, যা সংহত করেছিল তার শিকারের হিংস্র প্রকৃতিকে। বন দেবতার আপ্যায়নের নাম করে অথর্ব বৃদ্ধবাঘের খোরাক জোটায় আদিবাসীরা। বনের পশু শিকারে অক্ষম এইসব বাঘ নয়তো মানুষ খেকো হয়ে ওঠে। মানুষ দৈহিক শক্তিতে দুর্বল, দৌড়ে পালাবার ক্ষমতাও তার নেই। সহজ শিকার হয় সে এইসব অক্ষম বাঘের। এদের ক্ষুধা মিটিয়ে আদিবাসীরা জীবন বাঁচায় নিজেদের। পূর্ণেন্দুর শিকার করা ভালুকের ছাল ছাড়িয়ে তার মাংস কাটছে আদিবাসীরা টাঙি দিয়ে। খণ্ড বিখণ্ড করছে তার দেহের মাংসপেশিগুলো।
হঠাৎ আমার মনে হলো, তাদের 100 বছর আগেকার প্রথা কি তারা মেনে চলে এখনো? ব্যাঘ্র দেবতার উদ্দেশ্যে পূজার উপচার কি তারা সাজিয়ে রাখে? আমার এ প্রশ্নের জবাবে পূর্ণেন্দু বললেন, পূজার উপচার অবশ্যই সাজিয়ে রাখে, কিন্তু কোন দেবতার ভোগে লাগে তা তিনি বলতে পারবেন না, কারণ বাঘের সংখ্যা কমে এসেছে খুব। এখানে অপেক্ষা করলে তার দেখা হয়তো পেয়ে যেতে পারি। আমি বললাম, তা পেয়ে যেতে পারি, কিন্তু তার জন্য হয়তো আমাদের রাত কাটাতে হবে এখানে। না না, রাত কাটানো চলবে না, এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের। সন্ধ্যার আগে হয়তো প্রতাপপুরে পৌঁছতেই পারবো না।